ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তুষারবাবু মারা যাবার রাতে আপনি কোথায় ছিলেন? দেখেন মিস্টার মিত্তর, এখানে এক সপ্তাহ থাকুন, হলিডে করুন, তারপর কলকাতা চালিয়ে যান। টুয়ার্ডস এ ডেকয়েটস। চিতা বড় ধূর্ত প্রাণী মশাই, কাইন্ড অফ আ মিক্স বিটুইন আ ফক্স অ্যান্ড আ টাইগার। তাছাড়া তুষারের ব্যাপারটা তো মানুষের এখতিয়ারের বাইরে মিস্টার মিত্র। গলায় কামড় মেরেছিল, উইন্ড পাইপ ছিঁড়ে গিয়েছে একেবারে। কেন মশাই, রাত বিরেতে আবার চিতার ব্যাপারটা? চিতার সাথে দেখা হওয়াটা খুবই যে দরকার মোহন চাঁদজি, বাকি সব ব্যবস্থা হয়ে গেছে। গোয়েন্দা মানিকের সামনে এক নতুন চ্যালেঞ্জ। ডুয়ার্সের চা বাগানে নাকি মানুষ খুন করছে এক চিতা। নতুন জটিলতাকে কি মোকাবিলা করতে পারবে গোয়েন্দা মানিক? দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন গল্প স্বল্প অরিজিনালস। আজ আপনাদের জন্য লেখক ইভান গুপ্তার লেখা গোয়েন্দা মানিকদা সিরিজের দ্বিতীয় রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী ডুয়ার্সের চিতা রহস্য। গল্প পাঠে অঙ্কিত, গল্পের সূত্রধর আমি সম্বুদ্ধ। শুরু হচ্ছে লেখক ইভান গুপ্তার লেখা ডুয়ার্সের চিতা রহস্য। নভেম্বর মাসের রবিবার সকাল 9:35। ডোরবেল বাজালেন যিনি এবং বসবার ঘরে সোফায় বসে একটা আরামের প্রশ্বাস ছাড়লেন, তিনিই ঘন্টা দেড়েক আগে ফোন করেছিলেন। মানিকদার সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে নির্ধারিত সময়ের 5 মিনিট পরে এলেন। অনির্বাণ সরখেল, বয়স 50-এর মধ্যে, মাঝারি হাইট, মাথায় টাক পড়তে শুরু করেছে, সামান্য মোটার দিকে গড়ন, চৌকোপানা ফর্সা মুখে বাইফোকাল চশমা, পরনে হালকা নীল টি শার্ট ও মাখন রঙের প্যান্ট, পায়ে হাঁসপাপি চপ্পল, নস্যি রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা পরিহিত মানিকদা ঘরে ঢুকতেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন। কথাবার্তা হলো সোফায় বসে, শ্রীধরদার এনে দেওয়া চা আর চিকেন স্যান্ডউইচ খেতে খেতে। আপনার রেফারেন্স পেয়েছি সিংহ রায় পরিবারের কাছ থেকে। আপনি তো স্বনামধন্য, রেফারেন্স ছাড়া আসতে ঠিক হচ্ছিল না, বুঝলেন? হ্যাঁ, মহিমবাবুর কেসটা বলুন, কি ব্যাপার? ডুয়ার্সে আমার একটা ছোট চা বাগান আছে, নাম হয়তো শুনে থাকবেন, গোল্ডেন ফ্লেভার্স টি এস্টেট। মানিকদা ছোট করে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আপনাদের পার্ক স্ট্রিটে একটা সেলিং কাউন্টার আছে বোধহয়। রাইট রাইট রাইট, জলপাইগুড়িতেও আছে। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি মিস্টার মিত্র। বলতে বলতে চায় চুমুক দিলেন অনির্বাণবাবু। এ তো মকাই বাড়ি চা। আগে আরও ভালো ছিল, এখন কোয়ালিটি একটু ডাউন হয়েছে যা দেখছি। যাকে যা বলছিলাম, গত 3 মাস ধরে হুমকির চিঠি পাচ্ছিলাম, বুঝলেন? আর 2 সপ্তাহ আগে আমার এস্টেট ম্যানেজার মারা যায়। চিতার হামলা হয়েছিল। আর এই ভদ্রলোকের কথায় ছেদ পড়ল, কারণ নীলমোহনবাবু এসেছেন। আমি উঠে গিয়ে দরজা খুলতেই নীলমোহনবাবু ঘরে ঢুকেই বললেন, গুড মর্নিং অপু, মানিক বাবু, গুড মর্নিং। গুড মর্নিং। ইনি আমার বন্ধু নীলমোহন গাঙ্গুলি। জানি জানি, কে না আর চেনে আপনাদের। নীলমোহনবাবু এসে আমার পাশে বসলেন। ভদ্রলোক কিছু চিঠি মানিকদার দিকে এগিয়ে দিয়ে বললেন, সব মিলিয়ে 6টা আছে। 6 নম্বরটা এসেছে অবশ্য তুষার মারা যাবার 3 দিন পর। আমার ম্যানেজারের নাম তুষারকান্তি দত্ত। অনির্বাণবাবুর নামে এস্টেটের ঠিকানায় পাঠানো খুবই সাধারণ খামে সাদা কাগজে টাইপ করা ইংরেজি হরফে বাংলা কথা, এখান থেকে পালাও নইলে সবাই মরবে। সবকটাতেই একই কথা। প্রথম দিকে ব্যাপারটা পাত্তা দিইনি জানেন, কিন্তু তুষার মারা যাবার পরও যখন আসলে ফ্যামিলি নিয়ে থাকি কিনা বুঝতেই পারছেন। ফ্যামিলিতে কে কে আছেন? সে আমার ছোট্ট পরিবার, আমার স্ত্রী আর মেয়ে। ছেলে অনিকেত বড়, ও নেওড়া জঙ্গল ক্যাম্পে ম্যানেজারের চাকরি নিয়ে গেছে। অফ সিজনে আসে, এমনিতেও ফাঁক পেলে চলে আসে, আসলে কাছেই তো। যে চিতা কাণ্ডটা ঘটালো তার হদিশ পাওয়া যায়নি মিস্টার মিত্র। এমনিতে আমাদের ওদিকে চিতা, হাতির পাল এসবের উপদ্রব লেগেই আছে। বন দপ্তর ও পুলিশ এসেছিল, তদন্ত করেছে,
আর হুমকি চিঠিগুলোর কথা আমি এখনও পুলিশকে জানাইনি, জানেন। খবরটা ছড়ালে আসলে লেবাররা আর কাজ করতে চাইবে না। চিতার ভয়তে ওরা অভ্যস্ত, কিন্তু অন্য কিছু হলে। এখন আপনার এস্টেটের ম্যানেজার কে? এখন ওই প্রতাপ গুরুং, কালিম্পংয়ের ছেলে, খুবই সাহসী এবং বিশ্বস্ত। তুষারবাবু কতদিন কাজ করলেন? তা বছর 5 হবে। হুমকি চিঠি সম্পর্কে তুষারবাবু কি বলেছিলেন? দেখুন, তুষার বলেছিল ওখান থেকে ব্যবসা গোটাতে, কিন্তু সেটা কি করে সম্ভব বলুন তো? এতদিনের চালু ব্যবসা কয়েকটা হুমকি চিঠির ভয়ে। আপনার বা তুষারবাবুর কোনো শত্রু? তেমন তো জানা নেই। এমনিতে ব্যবসা করতে হলে রাইভাল এদিক ওদিক থেকেই থাকে, কিন্তু হুমকি পাঠানোর মতো। তাছাড়া তুষারের ব্যাপারটা তো মানুষের এখতিয়ারের বাইরে, মিস্টার মিত্র। ঠিক আছে মিস্টার সরখেল, আপনার কেসটা আমি নিলাম। অপু আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি নোট করে নেবে, আপনাকে আমার ব্যাংক অ্যাকাউন্টে ডিটেল দিয়ে দেবে। আমি কেসের পারিশ্রমিক 70 নিই, তার মধ্যে 30,000 অগ্রিম। সফল হলে বাকিটা নিই, কিন্তু অসফল হলে অগ্রিম ফেরত দিই না, কারণ কেসে অসফল হওয়া সবসময় গোয়েন্দার উপর নির্ভর করে না। আর তদন্তের জন্য আমি ও অপুর যাওয়া, ঘোরাঘুরি এবং ফুডিং লজিংয়ের খরচ আলাদা। সরখেলবাবু এক গাল হেসে বললেন, যাক, বাঁচালেন। আর আপনি অসফল হবেন এটা অবশ্য ভাবাও যায় না। হলে খবরের কাগজে খবর হবে। মানিকদা উঠে দাঁড়িয়ে নমস্কার করে ওর এক পেশে হাসিটা হাসল। যাকে বেশ, তাহলে আজকে চলি। আবার দেখা হবে তাহলে আপনার সঙ্গে। অনির্বাণবাবু চলে যেতে নীলমোহনবাবু বেশ গুছিয়ে বসে বললেন, আরে ভাই অপু, তোমাদের ওই শ্রীধরকে একটু চা দিতে বলো, আর সঙ্গে একটুখানি ওই টাও দিতে বলো। তো মশাই, কি ব্যাপার কি? মানিকদা একটা গোল্ড ফ্লেক লাইট হানি ডিউ ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, অপু, আপডেট কর। শ্রীধরদাকে চায়ের কথা বলে এসে নীলমোহনবাবুকে সব বললাম। সব কিছু শোনার পর ভদ্রলোক চোখ গোল গোল করে মানিকদাকে বললেন, হ্যাঁ মশাই, চিতাবাঘ হুমকি চিঠি দিয়ে মানুষ মারে, এমন হয় নাকি? তা স্মার্টফোন, স্মার্ট টিভির যুগে চিতাও না হয় একটু স্মার্ট হলো। তা যা বলেছেন মশাই, তা যা বলেছেন। তা আমরা কবে যাচ্ছি তাহলে মশাই? মানিকদার চোখ বুজে পিছনে মাথা এলিয়ে দিয়ে সিগারেট টানতে টানতে বলল, খরচ অনেক, আপনারটা তো আর মক্কেল দেবেন না। কদিন থাকতে হবে তা জানি না। নীলমোহনবাবু এক গাল হেসে বললেন, হ্যাঁ? আপনি খরচের ভয় দেখাচ্ছেন আমাকে? হ্যাঁ, মোহনচাঁদকে আপনি খরচের ভয় দেখাচ্ছেন? মশাই, আমার লেটেস্ট ভিসুভিয়াস ভয়ঙ্কর অলরেডি 8টা এডিশন শেষ। এছাড়াও ইবুক সেল আছে। আরে মশাই, যত ঘুরবো তত দেখবো, ততই তো নতুন নতুন প্লট মাথায় আসবে নাকি? আচ্ছা, এখানে টুক করে বলে রাখি, নীলমোহনবাবুর পরিচয় শুধু লেখক নয়, উনি ছিলেন রামমোহন লাইব্রেরির লাইব্রেরিয়ান। কাজের ফাঁকে ফাঁকে লিখতেন রহস্য উপন্যাস ছোটদের জন্য, ওই মোহনচাঁদ ছদ্মনামে। কিন্তু সেই সব লেখা এতটাই জনপ্রিয় হয়ে যায় যে প্রকাশকদের দাবি মেটাতে ওনাকে চাকরি ছেড়ে পুরোপুরি লেখায় মন দিতে হয়। ভদ্রলোক এখন বাংলার প্রথম 5 জন সবচেয়ে জনপ্রিয় লেখকদের মধ্যে অন্যতম। মানিকদা বলল, বেশ, তাহলে গোছগাছ শুরু করুন। দিন দুয়েকের মধ্যেই রওনা দিতে হবে, বেশি দেরি করাটা ঠিক হবে না। আমি বললাম, আচ্ছা, ভদ্রলোক পুলিশের কাছে হুমকি চিঠির ব্যাপারটা চেপে গিয়ে কি ঠিক করলো মানিকদা? একেবারেই না, তবে লেবারদের মধ্যে ফিয়ার সাইকোসিস ছড়িয়ে পড়লেও মুশকিল। দুম করে কাজ বন্ধ হলে আর্থিক ক্ষতি এইসব ব্যবসায় প্রচুর হয়। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু এই চিতাবাঘের হুমকি চিঠির ব্যাপারটা কি মশাই? সেসব ভাবার সময় এখন নয়। থানা ও বন দপ্তরের রিপোর্ট দেখতে হবে, মারা যাওয়ার জায়গাটাও দেখতে হবে, অনেক কাজ। অপু, সরখেলবাবু পে করেছেন কিনা চেক করে নিয়ে ট্রাভেল এজেন্সিকে এসি 2 টায়ারের 3টে বার্থ রিজার্ভ করতে বল। কনফার্ম করে সরখেলকে জানিয়ে দিস, আর আমার মোবাইলে ওনার নাম্বারটা সেভ করে দিস। মঙ্গলবার সন্ধেবেলা আমরা 3 জনে ট্রেনে চেপেছি, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। গন্তব্য নিউ মাল জাংশন। সেখানে আমাদের জন্য সরকেলবাবুর পাঠানো গাড়ি থাকার কথা। মানিকদা আর আমার সাইড আপার আর লোয়ার, এবং নীলমোহনবাবুর
আমাদের পাশের লোয়ার বার্থ। ট্রেনের ডিনারে চিকেন কারি আর রুটি খেতে খেতে নীলমোহনবাবু বললেন, জঙ্গলে যাচ্ছি আর সঙ্গে একটা ওয়েপন থাকবে না, তা তো হয় না। চিতার সামনে আপনার রিভলভার তো কোনো কাজে আসবে না। মানিকদা এক টুকরো চিকেন মুখে পুড়ে দিয়ে বলল, তা আপনি কি কাজের জিনিস আনলেন শুনি? ডিনার শেষ করে নিন, তারপর দেখাচ্ছি। একেবারে টাক লেগে যাবে মরাই। ডিনার শেষ করে সঙ্গে আনা মিষ্টি পান বিলি করলেন নীলমোহনবাবু। তারপর হ্যান্ডব্যাগ খুলে দেখালেন ওনার ওয়েপেন, একটা হাতখানেক লম্বা কালো ফাঁপা কাঠের লাঠি। মাথার কাছে একটা ছোট বোতাম আছে, টিপলেই সৎ করে একটা প্রায় 1 ফুটের ছোড়া বেরিয়ে আসে, আবার বোতাম টিপলে ভেতরে ঢুকে যায়। নীলমোহনবাবু বললেন, কেমন? আরে নেটে দেখলাম একজন সাহেব বিক্রির জন্য দিয়েছেন, লোভ সামলাতে পারলাম না। এই হপ্তাখানেক আগেই পেলাম, আপনাদের দেখানো হয়নি। কিন্তু কি মোক্ষম সময় কিনলাম, হ্যাঁ কি বলেন? একেবারে জঙ্গল অ্যাডভেঞ্চারের আগে। গুপ্তি কত পড়লো? তা বেশ ভালোই, 5700 মতন পড়লো। অমরায় এই ঠকলাম না তো? মানিকদা উঠে দাঁড়িয়ে ওপরের বার্থের বিছানা করতে করতে বলল, বরং আরো বেশি দাম হওয়া উচিত ছিল। কাঠটা ওয়ালনাট আর ছোড়াটা ডামাস্কাস স্টিল। আমার হঠাৎ মনে পড়ে যেতেই বললাম, ডামাস্কাস স্টিলের তরোয়াল একসময় ভাইকিংরা ব্যবহার করত, তাই না মানিকদা? এইটা শুনে নীলমোহনবাবুর চোখ গোল গোল হয়ে গেছে। তিনি বললেন, কি বলো? এটা তো ডায়েরিতে লিখে রাখতে হবে দেখছি। তাহলে তো মানিকদা এবার নীলমোহনবাবুর দিকে ফিরে একটু হেসে বলল, তাহলে কি মোহনজি, আপনি কি ওই দিয়ে চিতা মারবেন? হ্যাঁ না, তবে হাতে থাকলে নার্ভটা একটু শক্ত থাকে, এই আর কি। মনে সাহস থাকলে নার্ভ ঠিকই থাকবে নীলমোহনবাবু। তাছাড়া চিতারও তো নার্ভ দুর্বল হতে পারে, হয়তো সামনে এলোই না। নিন এবার শুয়ে পড়ুন, নিউ মাল পৌঁছবো সকাল 9টায়। আমরা আধ ঘন্টা দেরিতে নিউমাল জাংশন পৌঁছে উঠে পড়েছি অনির্বাণ বাবুর পাঠানো বোলেরো গাড়িতে। ড্রাইভারের নাম অনুপ বিশ্বাস। তিনি বললেন, আপনারা যতদিন এখানে আছেন, গাড়ি আর আমি অ্যাট ইউর সার্ভিস স্যার। আমরা চলেছি নেওড়া জঙ্গল ক্যাম্পে। অনুপবাবু বললেন ওখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। অনির্বাণবাবুর বাংলো চা বাগানের একধারে, গেস্ট রুম পিছনের দিকে। তারপরেই জঙ্গল শুরু হয়। চিতার হামলা যদি হয় সেই জন্য উনি আমাদের থাকার ব্যাপারে কোনো রিস্ক নিতে চাননি। কিছুক্ষণ যাবার পর শহরতলির দোকানপাট শেষ হয়ে সামনে শুধুই লম্বা মসৃণ রাস্তা আর দুই ধারে পাশে ঘন সবুজ জঙ্গল শুরু হলো। নীলমোহনবাবু উত্তেজিত হয়ে বললেন, কোথায় যাচ্ছি আমরা মশাই? কোথায় চলেছি? জায়গাটা ডুয়ার্স। আপনি যাচ্ছেন গরুমারা ফরেস্টের একধারে নেওড়া নদীর পাশে অবস্থিত নেওড়া জঙ্গল ক্যাম্পে। এই ক্যাম্পের আর একদিকে সুরসুটির জঙ্গল, যেটাকে বলে এলিফ্যান্ট করিডোর, মানে হাতি চলাচলের রাস্তা। নেওড়া জঙ্গল ক্যাম্প কোর ফরেস্ট এরিয়ায়। কোর মানে জঙ্গলের গভীর বা কেন্দ্রস্থলকে বলা হয়। আরে না, আমি সেইটা বলছি না। আমি ভেতরের ফিলিংসের কথা বলছি মশাই। আমাদের বাংলায় এমন জায়গা আছে তা তো ভাবাই যায় না। আরে হাতি চিতা যাই সামনে আসুক, লড়ে নেবো মশাই। তারপর খানিকক্ষণ চুপ করে থেকে উনি বললেন, তা মানিক বাবু, এই বলছি এলিফ্যান্ট করিডোর বলছিলেন নাকি? এই হাতিরা কি তার মানে ওই নির্দিষ্ট পথেই চলাফেরা করে নাকি? এবার মুখ খুললেন অনুপবাবু। হ্যাঁ স্যার, হাতি যে জঙ্গলের, সেই জঙ্গলে ওদের চলার পথ ওরা নিজেরাই করে নেয়, আর সেই নির্দিষ্ট পথ ধরেই ওরা যাতায়াত করে। এই চলছে যুগ যুগ ধরে। তবে মুশকিল হলো গিয়ে। অনুপবাবুর কথা থেমে গেল, কারণ মানিকদার ফোন রিং হচ্ছে। সরকেলবাবু ফোন করেছেন। আমি পাশেই বসে আছি, তাই কথাবার্তা সবই শুনতে পেলাম। গাড়ি এর মধ্যে বড় রাস্তা ছেড়ে ডান দিকে জঙ্গলে ঢুকে পড়েছে ও সরু রাস্তা দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। মিস্টার মিত্র, সরকেল বলছি। বলুন। অনুপ আপনাদের আশা করি বলেছে আমার এখানে থাকার রিস্ক ফ্যাক্টরটা? হ্যাঁ শুনলাম।
দেখুন, ক্যাম্প অপেক্ষাকৃত সেফ হবে। চারিদিকে ইলেকট্রিকের ফেন্সিং আছে, আর ক্যাম্প ওটা নামেই। সব কংক্রিটের ঘর, মার্বেলের মেঝে, অ্যাটাচ বাথ, গিজার, এসি। আপনাদের কোনো সমস্যাই হবে না। আর তাছাড়া আমার ছেলে অনিকেত ওখানকার ম্যানেজার, ও আপনাদের সমস্ত দেখাশোনা করবে। এবেলাটা বিশ্রাম নিন, আমি বিকেলে আসছি। আর অনুপ আর গাড়ি তো রইলই, আপনাদের যখন দরকার হবে ওকে বলবেন, ও ঠিক নিয়ে যাবে। ঠিক আছে, আপনি বিকেলে আসুন, তারপর বাকি কথা হবে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই জঙ্গল ক্যাম্প। একপাশে কালে খাওয়া ওয়াচ টাওয়ার ও লাগোয়া কিছু কাঠের ঘর বোর্ডারদের জন্য, আর অন্যদিকে ক্যাম্পের কিচেন। ঠিক উল্টো দিকেই বড় লন ও ভিআইপি কটেজ। আমাদের থাকার ব্যবস্থা ওই কটেজেই হয়েছে। খাওয়ার ব্যবস্থা সবারই ডাইনিং হলে। ডাইনিং হলটা একটা বেশ বড় গোল ঘর, কাঁচের জানলা দিয়ে ঘেরা। আমাদের কটেজ থেকে 2 মিনিটের হাঁটা দূরত্বে। ভিআইপি কটেজের পাশ দিয়ে একটা মোরাম বিছানো রাস্তা অর্ধবৃত্তাকারে চলে গেছে। সেই রাস্তার শেষে আরও বড় লন ও লনের একধারে 4টে আলাদা আলাদা একতলা ঘর বোর্ডারদের জন্য। আমাদের কটেজ ও এই 4টে ঘর কংক্রিটের। পুরো জায়গাটাই হাই ভোল্টেজ ইলেকট্রিক তার দিয়ে ঘেরা। রাতের বেলায় অন করে দেওয়া হয়। এর বাইরে গভীর জঙ্গল, সেখানে কারুর পায়ে হেঁটে ঘোরা নিষেধ। আমাদের কটেজের পেছনের দিকে জানলা দিয়ে নেওরা নদী দেখা যায়। নীলমোহনবাবু খুব খুশি, থেকে থেকেই বলছেন, এই হলো অ্যাডভেঞ্চারের রিপ্রেজেন্টার মশাই। এরকম জায়গায় আমরা কিন্তু আগে কখনো থাকিনি। সেটা অবশ্য মানিকদাকেও মানতে হলো। কেস সলভ করতে গিয়ে জঙ্গলের আগেও আমরা পেয়েছি ঠিকই, কিন্তু গভীর জঙ্গলের মধ্যে থাকাটা এই প্রথম। আমরা একটু ফ্রেশ হয়ে নেবার পর এলো জঙ্গল ক্যাম্পের ম্যানেজার অনির্বাণবাবুর ছেলে অনিকেত সরখেল। বয়স 25-26, বাবার চেয়ে খানিকটা লম্বা, ফর্সা, দোহারা গড়ন, চোখে চশমা, ব্যাক ব্রাশ করা চুল, পাতলা গোঁফ, পরনে ফুল শার্ট আর জিন্স, পায়ে লেদার বুটস। স্মার্ট ও বেশ ছটফটে ভাব আছে। ছেলেটি আমাদের সবার সাথে হ্যান্ডশেক করলো, তারপর একটু কিন্তু ভাব করে অটোগ্রাফের খাতা এগিয়ে দিল। মানিকদা ও নীলমোহনবাবু সই নেওয়ার পর আমার দিকে খাতা এগিয়ে দিতে আমায় হেসে হাত জোর করে না বলতেই হলো। মানিকদা জিজ্ঞেস করলো, বাবার নিজের টি এস্টেট থাকতে এখানে কাজ করছো যে বড়? চা বাগানের কাজ তো ছোট থেকেই দেখছি দাদা, বোরিং লাগে। এখানে বেশ লাগে। কত মানুষ বেড়াতে আসে, থাকে, তাদের দেখাশোনা করা, আমার এটাই ভালো লাগে। তারপর একটু থেমে বলল, আপনাদের জন্য কফি আর কেক আসছে, দুটোয় লাঞ্চ। এখানে ঘরে খাবার দেওয়ার নিয়ম নেই, ডাইনিং হলে আসতে হবে। ঠিক আছে। আর রাতের বেলা বাইরে না ঘুরলেই ভালো। চিতার হামলার ভয় ডুয়ার্সের সর্বত্র। নীলমোহনবাবু ধরা গলায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কেন? ওই যে দেখছি ইলেকট্রিক তার। অনিকেত হেসে ফেলল, তারপর বলল, সে তো হাতি, বাইসন, হরিণ এইসব আটকানোর জন্য। চিতা তো লাফিয়েও বেড়া টপকাতে পারে, গাছ থেকেও লাফ দেয়। রাতের বেলা আমাদের লোক এসে আপনাদের ডাইনিং হলে নিয়ে যাবে ডিনার টাইমে। ওদের হাতে ওই বড় সার্চ লাইট থাকে। বন্য জন্তুদের চোখের উপর সার্চ লাইট ফেললে বেশিরভাগ সময় তারা ভয়ে পালিয়ে যায়। আমি এখন একটু আসি, অন্য বোর্ডারদের আবার তদারকি করতে হবে, সিজন চলছে তো। নীলমোহনবাবু বেশ একটু দমে গিয়ে ঘরের এক কোণে রাখা সোফায় বসে পড়লেন। মানিকদা নীলমোহনবাবুর দিকে আর চোখে তাকিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, নীলমোহনবাবুর সাহসের স্টক কি কমে আসছে? নীলমোহনবাবু তাও চুপ করে বসে রইলেন। মানিকদা তখন তাকে আশ্বাস দিয়ে বলল, আহা, আপনার সঙ্গে গুপ্তির কথা বলে যাচ্ছেন কেন? তেমন তেমন অবস্থায় পড়লে ছোড়া হাতে নিয়ে পাগলা জগাইয়ের মতো বন বন করে ঘুরিয়ে যাবেন। চিতার সাধ্য কি আপনার কাছে আসবে? দুপুরবেলা স্নান টান সেরে আমরা সবাই গেলাম লাঞ্চ করতে। গোল ডাইনিং হলটা বেশ সুন্দর। আগাগোড়াই মার্বেল পাথরের মেঝে,
মেহগনি কাঠের ফ্রেমের কাঁচের জানলা আর বিভিন্ন দিকে দেওয়ালে আদিবাসীদের মাদল বাজানো বা নাচের মূর্তির ছবি। ছোলার ডাল, বেগুন ভাজা আর ডিমের কারি দিয়ে লাঞ্চ সেরে আমরা তিনজনেই নিওরা নদীর দিকে একটু হাঁটতে গেলাম। বর্ষাকালে এই নদীর জল নাকি ক্যাম্প অবধি চলে আসে, তবে এখন জল মোটামুটি। নীলমোহনবাবু আবার তার স্বাভাবিক ফুর্তির মেজাজে ফিরে এসেছেন। তিনি বললেন, মানিকবাবু, এখানেই থেকে যাই, চলুন, কি বলেন? হ্যাঁ, একবারে ফ্যান্টাবুলাস জায়গা। সে কি, আপনি কি জঙ্গলে ঘুরে ঘুরে জিম করবেটের মতো গল্প লিখবেন নাকি? আমি বললাম, ওয়াচ টাওয়ারে উঠবে না মানিকদা? উঠবো রাতের বেলা। কি মিস্টার মোহনচাঁদ, রাতে জঙ্গলের অ্যাম্বিয়েন্সটা দেখবেন তো? আলবাত। আমাদের ঘরের জানলা থেকেই ওয়াচ টাওয়ার দেখা যায়। ঠিক হলো, রাতের বেলা ডিনার সেরে তারপর আমরা ওয়াচ টাওয়ারে উঠব। বিকেলে অনির্বাণবাবু দেখা করতে এলেন। ওনার সঙ্গে আরও দুজন ভদ্রলোক পরিচয় করিয়ে দিলেন। ফরেস্ট রেঞ্জার মহেশ হালদার আর অপরজন থানার ওসি কনক ভট্টাচার্য। রেঞ্জার ভদ্রলোক মধ্যবয়স্ক, লম্বা চওড়া ও চোখে পড়ার মতো বেশ একটা পাকানো গোঁফ আছে, কণ্ঠস্বর বেশ গমগমে। ওসি কনকবাবু বয়স খুব বেশি নয়, মেরে কেটে 37-38, একটু মোটাসোটা চেহারা, এক মাথা কোঁকড়া চুল। দুজনেই মানিকদার সাথে হ্যান্ডশেক করলেন। মহেশবাবু মানিকদার কাঁধ চাপড়ে দিয়ে বললেন, বেশ ইয়ং বয়সেই তো নাম করে ফেলেছেন, হ্যাঁ? অনিকেত বাইরেই লনে চেয়ার টেবিল পেতে বসবার ব্যবস্থা করেছিল। কথাবার্তা সব কিছু ওখানে বসেই হলো। মানিকদা মহেশবাবুকে বলল, চিতার আবির্ভাবে আপনার ঝামেলা তো বাড়ল। হ্যাঁ, ও তো লেগেই আছে এখানে। এই সরখেলকে কতবার আগেও বলেছি চা বাগান ঘিরে নেটের ব্যারিকেড করে দিন। অনির্বাণবাবু চায়ে চুমুক দিয়ে মাথা নাড়লেন, তারপর বললেন, আপনি তো বলেই খালাস। অতটা জায়গা ব্যারিকেড দেয়া কি চারটিখানি কথা? তাছাড়া লাফিয়ে ভেতরে ঢুকলে কি হবে বলুন তো? নীলমোহনবাবু ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, এই লাফিয়ে ভিতরে ঢুকলে কি হবে? আহা, শুধু একটা স্টেপ নিলে তো হবে না, সিরিজ অফ স্টেপস আছে, পর পর করতে হবে। অন্তত 20 ফুট হাইটের বেড়া। বেড়ার ধার ঘেঁষে কোনো বড় গাছ থাকলে তো তা কেটে ফেলতে হবে। সামনে একটা অবস্ট্রাকশন থাকলে চট করে টপকাবে না। মানিকদা এবার কাজের কথায় চলে এলো। ম্যানেজার মারা যাওয়ার ব্যাপারটা? কনকবাবু বললেন, এটা যে চিতা অ্যাটাক সেটা কনফার্মড। পাগমার্ক ছিল জমিতে, কাছে একটা রাবারের গাছ আছে, সেইটা থেকে জাম্প করেছে মনে হয়। বডি টেনেও নিয়ে গিয়েছিল খানিকটা বাগানের বাইরে। তবে তবে কোন ডাইরেকশন থেকে এসেছিল সেটা বোঝা যাচ্ছে না। যে গাছ থেকে লাফ মেরেছে সেটাই নখের আঁচড় পাওয়া গিয়েছে। কাছের জমিতে পায়ের ছাপ, অ্যাটাক ও ধস্তাধস্তির চিহ্ন সেসব পাওয়া গেলেও দূরে কোথাও পায়ের ছাপ কিন্তু মেলেনি। সেটাই ন্যাচারাল। আসলে বেনার চা বাগানের পেছনের দিকের খানিকটা অংশ জঙ্গল সাফারির গাড়ি যাবার রাস্তার পাশেই পড়ে। কিছু বড় গাছ আছে যেটা বেড়ার মতো বাগানটা চোখের আড়াল করে রাখে। চিতা যদি রাস্তা দিয়ে খানিকটাও এসে থাকে তো গাড়ির টায়ারের সঙ্গে সব ছাপ নষ্ট হয়ে যাবে। সেটা স্বাভাবিক নয়। চিতা জঙ্গলের পরিবর্তে রাস্তা দিয়ে খানিকটা হাঁটতেই পারে, বিশেষ করে রাতের বেলা, কিন্তু একটু তো অস্বাভাবিক বটে। সাধারণভাবে বন্য জন্তু সবসময় কভার রেখেই চলাচল করে। তুষারবাবুর মারা যাবার সময় সম্পর্কে কিছু জানা গেল? প্রশ্নটা কনকবাবুকে করল মানিকদা। কনকবাবু তখন চায়ের সঙ্গে আসা সিঙাড়ায় এক কামড় বসিয়েছেন। তিনি বললেন, টাইম রেঞ্জ হলো ওই রাত 3টে থেকে সকাল 7টার মধ্যে। এর চেয়ে বেশি অ্যাকিউরেট আমাদের ডক্টররা হতে পারেননি। পোস্টমর্টেম তো হয়নি? না না, চিতা অ্যাটাকের সমস্ত চিহ্নই ছিল, তাই রেঞ্জার সাহেবের কনসেন্ট নিয়েই ওয়েভ করলাম আর কি। বাইট মার্ক, মলিং সবই আছে। গলায় কামড় মেরেছিল, উইন্ড পাইপ ছিঁড়ে গিয়েছে একেবারে। আই উইটনেসও তো কেউ নেই? কনকবাবু হেসে বললেন, না না, আমার কেস ক্লোজড, কিন্তু চিতা ধরা না পড়া পর্যন্ত রেঞ্জার সাহেবের ছুটি নেই। সে আবার বলতে, চিতা বড় ধূর্ত প্রাণী মশাই।
কাইন্ড অফ আ মিক্স বিটুইন আ ফক্স অ্যান্ড আ টাইগার। অনির্বাণ বাবু বলেছিলেন আপনারা ওর বন্ধু, এখানে বেড়াতে আসার প্ল্যান ছিল। আমি বলেছিলাম তা আসুক না। কিছু ট্যুরিস্ট সাফারি আমি ক্যান্সেল করেছি ঠিকই, কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই, আমি নিজে আপনাদের সব ঘুরিয়ে দেখাবো। মানিকদা ও অনির্বাণবাবু নীরবে চোখাচোখি করল। নীলমোহনবাবু মহেশবাবুকে জিজ্ঞেস করলেন, এই আপনার ওয়েপেন? আছে, ওই 2-3 রকমের রাইফেল আছে, তবে চিতার ক্ষেত্রে লাইট ওয়েট রাইফেল ভালো। সাডেন মুভমেন্টে চট করে এদিক সেদিক করা যায়। আর মিস্টার মিত্তিরের কোল্ড পয়েন্ট 32 রিভলভার তো আছেই। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ফায়ার করলেও আওয়াজেই চিতা চম্পট দিতে পারে। তারপর মানিকদার দিকে তাকিয়ে উনি হেসে বললেন, সেলিব্রিটি হওয়ার চালা দেখুন, আপনার ঠিকুজি কুষ্টিমায় আপনার লাইসেন্সড ওয়েপনের ডিটেলস আমরা জানি। বলে হা হা করে হেসে উঠলেন। পিছনে শিরিষ গাছটায় একজোড়া বুলবুলি বসেছিল, তারা হাসি শব্দে উড়ে গেল। মানিকদা তার এক পেশে হাসিটা হাসল। নীলমোহনবাবু অবশ্য পরে বলেছিলেন, মজাই, মহেশ হালদার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে শুধু হাসলে ও চিতা একেবারে তল্লাট ছেড়ে পালাবে। এদিকে অনেক ময়ূর আছে, সবসময় গাছে বা ঝোপে 2-3টে ময়ূর দেখাই যায়। রাজস্থানের পর আবার আমরা এত কাছ থেকে ময়ূর দেখছি। ডিনারের সময় অনিকেত ডাইনিং রুমে ছিল। নীলমোহনবাবু খেতে খেতে মানিকদাকে জিজ্ঞেস করলেন, এই কলকাতায় মুরগির মাংসের এই এমন টেস্ট কেন পায় না মনে? এ দেশি মুরগি, এর টেস্টই আলাদা। অন্য বোর্ডাররা এর মধ্যে খেয়ে দিয়ে সরে পড়েছে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, শুধু এক নাগাড়ে ঝিঁঝি ডাকছে। আমরা যে গভীর জঙ্গলের মধ্যে রয়েছি তা ভাবলে বেশ গা ছমছম করে। বাতাসেও হালকা ঠান্ডা ভাব। অনিকেতের থেকে জানলাম এই ঠান্ডায় নাকি ডিসেম্বর মাসের শেষের দিকে হাড় কাঁপিয়ে দেয়। মানিকদা একটা সিগারেট ধরিয়ে বলল, চ এবার ওয়াচ টাওয়ারে উঠি। অনিকেতের কাছ থেকে একটা বেশ জোরালো সার্চ লাইট আমরা চেয়ে নিয়েছি। ওয়াচ টাওয়ার ডাইনিং হল থেকে 20-25 পা। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মুখে একটা কম পাওয়ারের আলো জ্বলছে। কাঠের সিঁড়ি, যদিও ওয়াচ টাওয়ারটা কংক্রিটের। উচ্চতায় প্রায় 45 ফুট। ওপরে উঠে দেখলাম সেখানেও একটা অল্প পাওয়ারের বাল্ব জ্বলছে। চওড়া ব্যালকনিতে কয়েকটা প্লাস্টিকের টেবিল ও চেয়ারও রয়েছে। এখানে বসে প্রায় গোটা জঙ্গলটাই দেখা যায়। মানিকদা নিজের ফোন সাইলেন্ট করে দিয়ে বলল, ফোন সাইলেন্ট কর, আর খুব জোরে কথা বলবি না, অপ্রয়োজনে আলো জ্বালাবি না। 3 দিন আগে পূর্ণিমা গেছে, তাই জঙ্গলটা চোখে ঠাওর করার মতো আলো যথেষ্টই আছে। নীলমোহনবাবু নিজের ফোন সাইলেন্ট করে দিয়ে পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে বললেন, 11:15। অবু, এই চিতার কি এখন ডিনার টাইম চলছে নাকি? আমি হেসে বললাম, চিতার তো খিদে পেলেই ডিনার। ওপর থেকে আমাদের ক্যাম্পটা দেখা যাচ্ছে। ক্যাম্পের অনেক বোর্ডারদের ঘরেই আলো জ্বলছে। অনিকেত ও অন্যান্য স্টাফেরা ডাইনিংয়ে ঢুকলো ডিনার সারতে। ডাইনিং ও কিচেন ওয়াচ টাওয়ারের প্রায় পাশাপাশি। এখান থেকে ক্যাম্পের অন্য কোথাও যাওয়ার দরকার পড়লে স্টাফেরা ফ্ল্যাশ লাইট সঙ্গে নেয়। গোল্ডেন ফ্লেভার্স চা বাগানে চিতার হামলা হওয়ার পর কর্মীরা একটু বেশিই সতর্ক, বিশেষ করে বাঘ যেহেতু এখনও ধরা পড়েনি। ক্যাম্পের দক্ষিণ পাশে, মানে নেওরা নদী যেদিকে আছে তার উল্টো দিকেই একটা ছোট জলাশয় আছে, তারপরেই আবার জঙ্গল। জঙ্গল শুরু হবার পরেই ধার ঘেঁষে একটা সরু পথ আছে আদিবাসীদের চলার জন্য। মানিকদা সেদিকেই ওর অলিম্পাসের দূরবীনটা চোখে লাগিয়ে রেখেছে। ও আমাকে আস্তে করে বলল, অপু, দূরবীন দিয়ে দেখ। নীলমোহনবাবুর একটা দূরবীন আছে, সেইটা চোখে লাগিয়ে দেখলাম আদিবাসীদের হাঁটা পথটা চাঁদের আলোয় বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আর সেই পথে একটা ময়ূর দাঁড়িয়ে আছে, পিছনে কি যেন দেখছে। প্রায় 1 মিনিট মতো দেখে তীক্ষ্ণ আওয়াজ করতে করতে রাস্তার ওপারে জঙ্গলে ঝোপে গিয়ে ঢুকলো। আমি দম বন্ধ করে দেখে যাচ্ছি।
মিনিটখানেক আরও অপেক্ষা করার পর রাস্তার ওপর এসে দাঁড়ালো একটা চিতাবাঘ। রাস্তা ধরেই আস্তে আস্তে এগিয়ে আসছে। বাইনাকুলারের ফ্রেমের বাইরে প্রায় বেরিয়ে যাওয়ার আগেই সেও পাশের জঙ্গলে ঢুকে গেল। এবার জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে সে। বুঝলাম বেশ কিছু ছোট ঝোপ নড়ে ওঠায়। তারপর আর বোঝা গেল না। প্রায় 2 মিনিট আমরা চুপ করে বসে রইলাম। নীলমোহনবাবু কি একটা বলতে যাচ্ছিলেন। মানিকদা ঠোঁটে আঙুল দিয়ে তাকে থামিয়ে দিল। তারপর পরিষ্কার শুনলাম দূরে কোথাও কোনো গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ। গাড়িটা এবার চলতে শুরু করেছে, কিন্তু কোন দিকে সেইটা বোঝা গেল না। কোনো হেডলাইটের আলো দেখলাম না। মানিকদা বাইনাকুলার চোখ থেকে নামিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে, এবার ঘরে ফিরি। চলুন মোহনচাঁদ বাবু। পরদিন সকালে 7টা নাগাদ ঘুম ভাঙল মানিকদার ডাকে। মানিকদা এর মধ্যেই যোগব্যায়াম, দাড়ি কামানো সব সেরে ফেলেছে। আজ আমাদের সকাল সকাল অনির্বাণবাবুর চা বাগানে যাওয়ার কথা। এখানে বেডটি দিয়ে যায় 7:30টায়, ফ্লাস্কে চা ও সঙ্গে কাপ ডিশ। আমি ও নীলমোহনবাবু মুখ হাত ধুয়ে বাইরে এলাম। মানিকদা লনে চেয়ারে বসে চা খাচ্ছে। নীলমোহনবাবু মানিকদার পাশে চেয়ারে বসে বললেন, মানিকবাবু, কাল তো আর মুখই খুললেন না। যে চিতা দেখলাম তা সেটাই কি? সেটা জানি না, তবে অনুমান করছি সেটাই। কিন্তু কিন্তু খটকা লাগছে, কিছু অন্য ব্যাপারে খটকা লাগছে। নীলমোহনবাবু চায়ে চুমুক দিয়ে আপত্তি করলেন, এ আপনার বড় বাড়াবাড়ি মশাই। চিতা ক্যাম্পের আশেপাশে ঘোরাফেরা করছে, এ তো ভয় পাওয়ারই কথা। আর আপনার কিনা খটকা লাগছে। মানিকদা মৃদু হেসে একটা গোল ফ্লেক লাইট ধরিয়ে বলল, 3 জনের মধ্যে 1 জন ভয় পেলেই যথেষ্ট। অপু, তোরা চা খেয়ে রেডি হয়ে নে। 8:30টায় বেরিয়ে পড়বো আমরা। অনুপবাবুকে বলা আছে আমি অনিকেতকে চিতার ব্যাপারে বলে আসি, ওই রেঞ্জারকে আপডেট করে দেবে। গোল্ডেন ফ্লেভার্স টি এস্টেট পৌঁছতে গাড়িতে লাগলো 12 মিনিট। বেশ অনেকটা জায়গা জুড়ে এই চা বাগান। গেট দিয়ে ঢুকেই অবশ্য আগে পড়বে অফিস। দোতলা অফিস, তার মধ্যে নিচের তলায় পুরোটাই প্রায় চা প্যাকেজিংয়ের জন্য। ওপরে অফিসে যাওয়া সিঁড়ি ডান দিকে, আর বাঁ দিকে একপাশে গাড়ি রাখার জায়গা। সেখানে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা জেন ও অন্যটা ইনোভা। বাতাসে বেশ সুন্দর চায়ের গন্ধ ভাসছে, যেটা ভালো চায়ের কৌটো খুললেই পাওয়া যায়। আমাদের গাড়ি এসে দাঁড়াতে না দাঁড়াতেই দেখলাম অনির্বাণবাবু ওপরের অফিস থেকে নিচে নেমে আসছেন হাসি মুখে। গুড মর্নিং, আসুন, ওয়েলকাম টু মাই টি এস্টেট। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। গুড মর্নিং। কালকে আমরা চিতা দেখলাম। অনির্বাণবাবুর মুখ গম্ভীর হয়ে গেল। দেখুন, আমার অফিস তো গতানুগতিক, আপনারা বরং আমার বাংলোয় চলুন, ওখানেই সমস্ত চায়ের বন্দোবস্ত হয়েছে। চা বাগানের একদম শুরুতেই ঢোকার গেট ও অফিস, আর একদম শেষে হলো সাদা রঙের একতলা বাংলো। চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে অনির্বাণবাবু বললেন, আমার বাবা অহিভূষণ সরকেল এই ব্যবসা চালু করে। আমি ইকোনমিক্সে MA পাশ করে চাকরির দিকে না গিয়ে এই ব্যবসারই হাল ধরি। বাংলোয় বসার আগে তুষারবাবুর মারা যাবার জায়গাটা একবার দেখব। বেশ, তো ওই পথ দিয়েই যেতে হবে, তবে ওটা বাংলোর পেছন দিকে। বেশ ছড়ানো আর সাবেকি ধাঁচের বাংলো। বাংলোর একতলায় সামনের দিকে বড় বারান্দা, সেখানে বেতের চেয়ার টেবিল পাতা রয়েছে। আমরা বাংলো ঘুরে পিছন দিকে গেলাম। সেদিকে 3টে ঘর, 3টেতেই তালা। তার মধ্যে একটার দিকে অনির্বাণবাবু দেখিয়ে বললেন, তুষার ওই ঘরটায় থাকতো, বুঝলেন। এখন ওখানে প্রতাপ থাকে। বাকি 2টো গেস্ট রুম বন্ধই থাকে বেশিরভাগ সময়। প্রতাপ কোথায়? আপাতত অফিসে, আসবে কথা বলতে, আমি বলে রেখেছি ওকে।
পিছন দিকের বেশ খানিকটা অংশে বড় বড় গাছ আছে, রবার গাছ, শিরীষ গাছ ইত্যাদি। আর ওপারে একটা গাড়ি যেতে পারে এমন রাস্তা, আর রাস্তার ওপারে জঙ্গল। আমরা গাছ ঝোপঝাড় পেরিয়ে রাস্তাটায় এসে দাঁড়ালাম। একটা গাছ দেখিয়ে অনির্বাণবাবু বললেন, এই গাছটায় চিতার নখের আঁচড় পাওয়া গেছে, আর ওইখানে পড়েছিল তুষারের বডি। আমারই বাগানের একদল শ্রমিক সকালে ওই পথ দিয়ে কাজে আসছিল, তারাই প্রথম দেখে। বডি পড়ে থাকা জায়গাটা গাছ থেকে প্রায় 5-7 হাত দূরে হবে। তারপর খানিক চুপ করে অনির্বাণবাবু বললেন, ভালো কথা, গতকাল চিতা দেখার ব্যাপারে আপনি কিছু একটা বলছিলেন না? মানিকদা তার প্রশ্নের জবাব দিল, তারপর জিজ্ঞাসা করল, তুষারবাবুর অত রাতে বাগানের বাইরে কেন যাবার প্রয়োজন হয়েছিল কিছু আন্দাজ করতে পারেন? না, এমনিতে এখানে সবাই মোটামুটি 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তবে যাকে চলুন আমরা এবার বাংলোয় গিয়ে বসি, তারপর বাকি কথা বলছি। বারান্দায় আসতে দেখলাম একজন মাঝবয়সী মহিলা ও বছর 20-21 একটি মেয়ে হাসি মুখে অপেক্ষা করছেন। অনির্বাণবাবু পরিচয় করিয়ে দিলেন, এই আমার স্ত্রী অনিমা ও আমার কন্যা তনুকা। দুজনেই নমস্কার করলেন। অনিমা দেবী হেসে বললেন, আমরা মা মেয়ে দুজনেই কিন্তু আপনাদের ভক্ত। টি শার্ট ও জিন্স পরিহিত তনুকা লাজুকভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। অনিমা দেবী যে একসময় যথেষ্ট সুন্দরী ছিলেন তা এখনও বোঝা যায়। মা আর মেয়ের সাদৃশ্য চোখে পড়ার মতন। অনিমা দেবী আবার বললেন, কখনো ভাবিনি আপনাকেও নীলমোহনবাবুকে সাক্ষাৎ দেখব। বসুন না প্লিজ। আমরা সবাই বেতের চেয়ারে বসলাম। নীলমোহনবাবু ওনার সাইড ব্যাগ থেকে সরাত করে একটা বই বার করলেন, ভিসুভিয়াস ভয়ঙ্কর। তাতে খসখস করে সই করে তনুকার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, এইটা তোমার জন্য, আমার লেটেস্ট, উইথ মাই ব্লেসিংস অ্যান্ড কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ। তনুকা বইটি নিয়ে মৃদু স্বরে ধন্যবাদ দিল। অনিমা দেবী বললেন, আপনারা কথা বলুন, আমরা যাই। শুধু একটাই রিকোয়েস্ট, এই সব বিশ্রী ব্যাপার আর তদন্ত মিটে গেলে আপনারা কিন্তু একদিন লাঞ্চে আসবেন এখানে, ঠিক আছে? মানিকদা হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই। তনুকা এবার আমার দিকে তাকিয়ে বলল, আবার আসবে তো, প্রমিস? আমি আর কি বলবো, তাই বুঝতে না পেরে শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। পুরো ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে এবং অনেক কিছুই আছে, স্যান্ডউইচ, অমলেট, ক্রিম রোল, পেস্ট্রি, পুডিং ও চা। আমরা যে যার মতো প্লেটে পছন্দ মতো খাবার তুলে নিলাম। অনির্বাণবাবু বললেন, এইটা আমার বাগানের চা। কি বলবেন বলছিলেন? হ্যাঁ বলছিলাম, তুষার কিন্তু অফিসের হিসেবে অনেক গরমিল করেছে, সেগুলো এখন বেরোচ্ছে। প্রতাপ সব খুঁজে খুঁজে বার করছে আর কি। আমার অতটা খুঁটিয়ে লক্ষ্য রাখার সময় হয় না। এক্সপোর্টের ব্যাপারে কলকাতা মুম্বাই করতে হয় তো, সেই সুযোগেই শুনতে পাই তুষারের নাকি জুয়ার নেশা ছিল, আর বাজারে ওর বেশ ভালোই দেনাও আছে। এর মধ্যে একজন বেশ শক্তপোক্ত চেহারার ফর্সা যুবক এসে দাঁড়িয়েছেন। পরনে হালকা নীল ফুল শার্ট, জংলা প্যান্ট ও উইনচিটার। আন্দাজ করলাম ইনি প্রতাপ গুরুং। উচ্চতায় 5'2" বা 3-এর বেশি নয়, কিন্তু বেশ চটপটে ভাব আছে। বাংলায় হালকা টানও রয়েছে। মানিকদা জিজ্ঞেস করল, ব্যবসার হিসেবে গরমিল ছিল শুনলাম। এই বছরে হিসাব চেক করা বাকি আছে। আপ টু লাস্ট ইয়ার 1,19,000 মিসিং আছে স্যার। তুষারবাবু মারা যাবার রাতে আপনি কোথায় ছিলেন? আমি ম্যানেজার হওয়ার আগে কোম্পানির অ্যাকাউন্টেন্টের কাম করতাম। ডেলি শিলিগুড়ি দিয়ে আসতাম আর 6টা নাগাদ চলে যেতাম। শিলিগুড়ি আমার ভাইয়ের ঘর আছে, এখন এখানেই থাকি। তুষারবাবু কেমন লোক ছিলেন কিছু বলতে পারবেন? প্রতাপ একটু অস্বস্তির সাথে বলল, ঠিক ছিল না স্যার, মাঝে মাঝে 5.5 ঘন্টা হাওয়া হয়ে যেত। শিলিগুড়ি বি যেত জুয়া খেলতে। ঠিক আছে প্রতাপবাবু, আপাতত এইটুকুই, থ্যাংক ইউ। 11:30 নাগাদ চা বাগান থেকে আমরা রওনা দিলাম। ফেরার সময় নীলমোহনবাবু অনুপবাবুকে বললেন, এবার আর রাস্তা নয় মরাই, জঙ্গলের মধ্যে দিয়ে চলুন না, যদি অবশ্য রাস্তা থাকে পুরোটা। তবে তা আছে, তবে একটু ঝাঁকুনি লাগবে স্যার।
আর একটু এগিয়ে ওই 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 মূর্তি নদীর ধার দিয়ে জঙ্গলে ঢোকার রাস্তা আছে। মূর্তি নদীর ধার ঘেঁষে বেশ কিছু ঘর আছে ট্যুরিস্টদের থাকার জন্য। বাঁ পাশে নদী রেখে আমাদের গাড়ি জঙ্গলে ঢুকলো। ঘন গাছপালার মধ্যে দিয়ে সরু এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে গাড়ি চলতে লাগলো আস্তে আস্তে। চারিদিকে খাঁটি জঙ্গলের নিস্তব্ধতা, শুধু নাম না জানা পাখিদের ডাক আসছে মাঝে মাঝে, আর আছে ময়ূরের ডাক কখনো কখনো। নীলমোহনবাবু অনুপবাবুর পাশের সিটে বসেছেন, আমি আর মানিকদা পিছনে। নীলমোহনবাবু গুনগুন করে গান গাইছেন। অমল ধবল পালে ভাবছিলাম বলবো, জঙ্গলের পরিবেশে গানটা বেমানান। এমন সময় গাড়ি থেমে গেল। সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি পড়ে আছে। মানিকদার কপালে ভ্রুকুটি, ডান হাত চলে গেছে জ্যাকেটের ভেতরের বাঁ পকেটে। ওখানেই ওর রিভলভার থাকে। কয়েকজন সন্ডা মার্কা গোছের লোক দুই দিকের জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। একজন অনুপবাবুকে ইশারায় বলল গাড়ির দরজা আনলক করতে। স্যার, কি কি করব? মানিকদা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ করুন। নীলমোহনবাবু ভয় ভয় বললেন, হ্যাঁ ভাই অপু, টুয়ার্ডস এ ডেকয়েটস। আমরা তিনজনেই নেমে দাঁড়ালাম। ধপধপে সাদা পাজামা পাঞ্জাবি, পাতলা ফোমের কালো হাফ জ্যাকেট ও পায়ে স্পোর্টস জুতো পরিহিত বছর 40 বয়সের একজন মাঝারি উচ্চতার লোক ততক্ষণে একটা শাল গাছের আড়াল থেকে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। গায়ের রং বেশ কালো ও চুল ব্যাকব্রাশ করা, ক্লিন শেভড, কপালে চন্দনের ফোঁটা, মুখটা লম্বাটে ও রোদে পোড়া হলেও সুশ্রী। হাত জোর করে নমস্কার করে হেসে বললেন, মাখনলাল তিওয়ারি, ওয়েলকাম টু মাই জঙ্গল মিস্টার মিত্তর, ওয়েলকাম টু মাই জঙ্গল। ইয়োর জঙ্গল বটে। আপনি কি আপনার অতিথিদের গাড়িতে আটকে রেখে অভ্যর্থনা করেন নাকি? ঘরের টিকটিকি ঘর ছেড়ে জঙ্গলে ঢুকছে কি না, তাই একটু স্পেশাল ট্রিটমেন্ট তো করতেই হয়। চা বাগানে কি কাম ছিল আপনার? জানেনই তো, চিতা ম্যানেজারকে মেরেছে। তো আপনার সেখানে কি কাম? আপনার কাম তো মানুষ নিয়ে, চিতা কি আপনি ধরবেন নাকি? মিস্টার মিত্তরের বাজার কি এত ডাউন যাচ্ছে? আগে তো দেখতে হবে অপরাধী কে, চিতা না মানুষ। মাখনলাল গম্ভীরভাবে বললেন, দেখেন, আমি আপনাকে 1 লাখ রুপিয়া দিব। এখানে 1 হপ্তাহ থাকুন, হলিডে করুন, তারপর কলকাতা চলিয়ে যান। খামোখা অতগুলো টাকা দেবেন কেন? দেখেন মিস্টার মিত্তর, আমি এখানকার টিম্বার মার্চেন্ট আছি। এক চিতা হামলা করলো তো কি ও মহেশ হালদার সব পয়েন্ট গার্ড বসিয়ে দিল? আদমি গাড়ি কুচু যেতে দিবে না? জঙ্গল ওর বাপের আছে নাকি? তারপর মানিকদাকে মাপতে মাপতে বলল, চিতার হামলা, হাতির হামলা ডুয়ার্সে অনেক পুরানা বাত আছে মিস্টার মিত্তর। আগে তো এসব করা হয়নি। ও সেলিব্রিটি ছিপকালি এলো তো সালা রেঞ্জার খুব কাম দেখাচ্ছে না। আমার ধান্দার নুকসান হচ্ছে মিস্টার মিত্তর, 60,000 পার ডে। তো আপনি এখান থেকে এবার চলিয়ে যান, অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। ওই অর্ডার পালন করব না বলেই তো আমি চাকরি করি না মাখনলালজি। আপনি আইন মেনে ব্যবসা করলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপাতত আমরা এখানে কিছুদিন থাকব, কাজ শেষ হলে চলে যাব। আমাকে শুধু শুধু ভয় দেখিয়ে সময় নষ্ট করবেন না, কারণ ভয় আমি পাই না। মাখনলাল এবার নীলমোহনবাবুর দিকে এগিয়ে এসে নীলমোহনবাবুর জামার কলার 2 হাত দিয়ে ঠিক করতে করতে নরমভাবে বললেন, ভয় সবাই পায় মিস্টার সাহেব, ভয় পান বলেই না ওই সাথে রিভলভারটা রাখেন। চলিয়ে ঠিক হ্যায়, ফিলহাল ইতনা হি, আবার দেখা হবে। মাখনলাল ও তার সাঙ্গপাঙ্গরা জঙ্গলের এদিক ওদিকে ঢুকে গেল। যেমন হঠাৎ করেই এসেছিল তেমন হঠাৎ করেই গায়েব হয়ে গেল। গাছের গুঁড়িও পথের একধারে সরানো, কথাবার্তার মাঝে কখন সরালো খেয়ালই করিনি। বাকি পথে ফেরার সময় অনুপবাবুর মুখেই শুনলাম, আসলে স্যার ওই মাখনলাল তিওয়ারি এই অঞ্চলে কাঠের ব্যবসাদার, কিন্তু বেআইনি কাজই বেশি করেন।
ওই গভীর জঙ্গলে বেআইনিভাবে গাছ কাটা, তারপরে বন্য জন্তু মারা, আর নেপাল সীমান্ত থেকে চোরাচালান, এইসব করেই অনেক টাকা করেছেন। দুপুরে জঙ্গল ক্যাম্পে লাঞ্চের স্পেশাল ব্যবস্থা করা হয়েছিল। বরলি মাছ ভাজা ও সর্ষে বাটা। তিস্তা নদীতে পাওয়া যায় এই মাছ এবং খেতে অসাধারণ। নীলমোহনবাবু তো লাঞ্চ সেরে ঘোষণাই করে দিলেন, আজ থেকে ইলিশ ত্যাগ করলাম মশাই। এই মাছের কাছে ও ইলিশ কিছুই লাগে না। মানিকদা তেমন একটা কথাবার্তা বলছে না, ওর মুখ গম্ভীর। নীলমোহনবাবু আমায় একান্তে বললেন, তোমার দাদা কিন্তু আবার সাসপেন্স মোডে চলে গেছেন। ঘরে এসে একটা সিগারেট ধরিয়ে মানিকদা বলল, তোরা বরং কাছেই বিন্দু ঝালং থেকে ঘুরে আয় গাড়িতে। দলগাঁও ভিউ পয়েন্ট থেকে ভুটান পরিষ্কার দেখা যায়। আর তুমি? আমি একটু চুপচাপ ভাবতে চাই। আর জঙ্গলের রাস্তা অ্যাভয়েড করবি যতটা পারিস। যা, বেরিয়ে পচট করে, সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারবি তাহলে। বেশ আলো ঝলমলে দিন, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই রকম দিনে বেড়াতে ভালোই লাগে, কিন্তু মানিকদার সঙ্গে না থাকলে আনন্দ অনেকটাই কমে যায়। নীলমোহনবাবু মাথায় একটা নতুন নাইকি ক্যাপ পরেছেন, পরনে প্যান্ট, ফুল শার্ট আর পায়ে স্পোর্টস জুতো। বেশ স্মার্ট দেখাচ্ছে। আমরা রওনা হওয়ার সময় দেখলাম মানিকদা মহেশ হালদারকে ফোন করেছে। অনুপবাবু গাড়ি বেশ ভালোই চালান। বিন্দুর পথ খুব এবড়ো খেবড়ো এবং পাহাড়ি, কিন্তু অতটা ঝাঁকুনি আমাদের লাগছিল না। নীলমোহনবাবু একবার জিজ্ঞেস করলেন, কি বুঝছো ভাই অপু? চিতা, মাখনলাল, 1 লাখ ঘুষ, কিরকম যেন এলোমেলো রহস্য, তাই না? আমি মনের কথাটাই বললাম। আদেও রহস্য কিনা সেটাই তো বুঝতে পারছি না। চিতা হামলা করলো, মানুষ মারলো, তার প্রমাণ আছে, অথচ কোন পথ দিয়ে এলো তার প্রমাণ নেই। মাখনলালও মানিকদাকে অতগুলো টাকা দিতে চাইলো কেন? তার কাজের ক্ষতি হচ্ছে, এটা একেবারেই বাজে অজুহাত। তবে তুষারবাবু লোকটাও তো সুবিধের নয়, অনেক দিন ধরেই তো কোম্পানির টাকা সরাচ্ছিলেন। এইসব ঘটনা কি পরস্পরের সাথে জড়িত, নাকি আলাদা আলাদা ব্যাপার? না, আমি এসব নিয়ে বেশি ভাবি না, বুঝলে। বেশি ভাবলেই আমার যেন কেমন ঘুম পায়। তোমার দাদা ঠিক সব রহস্যের পর্দা ফাঁস করবে। আরে মাখনলালকে কেমন কনফ্রন্ট করলো দেখলে না? একেবারে যেন সাহসের কুতুব মিনারে চড়ে বসে আছেন 24x7x365। আমি চুপ করে রইলাম। আমরা ভুটান বর্ডার, মূর্তি নদী, রাবার প্ল্যান্টেশন এইসব দেখে সন্ধ্যে 7টা নাগাদ ফিরলাম। মানিকদাকে দেখলাম 1 কাপ কফি আনিয়ে খাচ্ছিল। ও বলল, কিচেনে বলে দে আরও 3টে কফি দিতে আর স্ন্যাক্স, খিদে পেয়েছে। আর অনুপবাবুকে একবার আসতে বলিস তো, কথা আছে। অনুপবাবু রয়েছেন কিচেনের পেছনে 4টি সিঙ্গেল ঘরের একটায়। কফি বলে দিয়ে ফেরার সময় অনুপবাবু আমার সাথেই এলেন। মানিকদা ঘরের বাইরে গিয়ে অনুপবাবুর সাথে কী সব কথা বলল লনে দাঁড়িয়ে। একটু বাদে কফি আর চিকেন পকোড়া এলো। আমরা ঘরের মধ্যে বসে এই খেলাম। বাইরে এখন বেশ ঠান্ডা পড়েছে। মানিকদা বলল, নীলমোহনবাবু, আপনার অস্ত্রটি আজকে সঙ্গে নেবেন। নীলমোহনবাবু সবে কফিতে চুমুক দিতে যাচ্ছিলেন, ভ্যাবাচাকা খেয়ে বললেন, আজ মানে টুডে, মানে টুনাইট। টুনাইট ইজ দ্য নাইট। আমরা ডিনার সেরে 1 ঘন্টা বিশ্রাম নেব, ঠিক 11টায় আমরা বেরোবো। এবার নীলমোহনবাবু একটু ধরা গলায় বললেন, কেন মশাই, রাত বিরেতে আবার চিতার ব্যাপারটা? চিতার সাথে দেখা হওয়াটা খুবই যে দরকার মোহনচাঁদজি। বাকি সব ব্যবস্থা হয়ে গেছে। মহেশ হালদার থাকবেন। নিন, এবার কফিটা খেয়ে চাঙ্গা হন। নীলমোহনবাবুর মুখ দেখে মনে হলো উনি আরও নেতিয়ে পড়লেন মনে মনে। রাতে ডিনারে লুচি আর ডিমের কারি খেয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বেরোবো তো জানি, কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছুই জানি না। মানিকদার মুখে কুলু। নীলমোহনবাবু একবার মানিকদাকে শুনিয়ে আমায় বললেন,
আমিও উত্তর কলকাতার লোক অপু, একেবারে লড়ে যাব। যাকে শুনিয়ে বলা তার কোনো তাপ উত্তাপ নেই। চিত হয়ে শুয়ে নির্বিকারভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে মুখ থেকে ধোঁয়ার রিং ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ থেকে ভদ্রলোক আবার আমায় বললেন, বুঝলে, আমার ছোটবেলাকার স্কুলের গোলক বিহারী কুণ্ডু নামক এক স্যারের এক টেরিফিক পদ্য আছে এই জঙ্গল নিয়ে, শুনবে নাকি অপু? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। নীলমোহনবাবু উঠে দাঁড়িয়ে বেশ একটা আবৃত্তি করার মতো গলা কাঁপিয়ে শোনালেন। গহন জঙ্গল হেথা ব্যাঘ্র হস্তির বাস, অস্ত্র বিনা আসিলে হইবে সর্বনাশ। তুমি চলো আগে আগে, পিছে আসে মামা, কখনো সে গুড়ি মারে, কখনো দেয় হামা, তারপর অতর কিতে মারিবে এক লম্ফ, ভাবিলেই ভয় হয়, বুকে লাগে কম্প। রাত 11:15, কিন্তু মনে হচ্ছে নিশুতি রাত। তবু তো আকাশে খানিকটা চাঁদ আছে, তাই ভরসা। আমাদের গাড়ি চলেছে, অবশ্য গন্তব্য জানি না। আমাদের সবার পরনে কালো বা ধূসর রঙের ঘেঁষা জামা প্যান্ট, সোয়েটার ও জ্যাকেট জুতো। মানিকদার নির্দেশ, হাত পা ও মুখে ভালো করে ওডোমাস মাখা। নীলমোহনবাবুর সঙ্গে ওনার গুপ্তি লাঠিও আছে। মানিকদা বসেছে সামনে, অনুপবাবুর পাশে, আর আমরা দুজনে পেছনে। গাড়ি গোল্ডেন ফ্লেভার্স টি এস্টেট ছাড়িয়ে গেল এবং মিনিট 10 বাদে জঙ্গলে ঢুকলো। গাড়ির হেডলাইট নিভিয়ে দিলেন অনুপবাবু। বুঝলাম আগে থেকেই মানিকদা সব শিখিয়ে রেখেছে। শুধুমাত্র চাঁদের আলোয় সামনে সরু এবড়ো খেবড়ো পথটা দেখা যাচ্ছে এবং তাই দিয়েই আমাদের গাড়ি চলেছে। বেশ খানিকটা চলার পর সামনের পথের ওপর এক লম্বা ছায়ামূর্তির উদয় হলো। নীলমোহনবাবু গলায় হিক করে একটা আওয়াজ করলেন। মানিকদা অনুপবাবুকে ইশারায় গাড়ি থামাতে বলল। ছায়ামূর্তি ততক্ষণে হেঁটে মানিকদার দিকে চলে এসেছে। মানিকদা কাঁচ নামাতে কি একটা লম্বা জিনিস ভেতরে ঢুকিয়ে দিল। আরে, ইনি তো মহেশ হালদার। চাপা গলায় মানিকদাকে বললেন, ওইন ম্যাক 338, যেমনটা বলেছিলেন। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস, আমরা এগোচ্ছি। মহেশবাবু অন্ধকারে আবার গায়েব হয়ে গেলেন। গাড়ির কাঁচ আবার উঠে গেছে, আর এবার বুঝলাম মানিকদার হাতে একটা রাইফেল। নীলমোহনবাবুও বুঝেছেন, কারণ ডান হাত দিয়ে আমার বাঁ হাত খামচে ধরেছেন। গাড়ি এবার বাঁ দিকের রাস্তা ধরল। বুঝতে পারছি আমরা আরও গভীর জঙ্গলে এসে পড়েছি। দুই দিকে ঝোপ আর গাছের ডালপালা প্রায় রাস্তায় এসে পড়েছে। গাড়ির গায়ে ঘষা লেগে আওয়াজও হচ্ছে। খানিকক্ষণ এইভাবে চলার পর গাড়ি থেমে গেল। মানিকদা চাপা গলায় বলল, সব ফোন সাইলেন্ট, আর মুখে কোনো কথা নয়। টর্চ আমি না বললে চালাবি না। নেমে পড় তোরা। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। গাড়ি এবার আস্তে আস্তে ব্যাক করে পিছনে যেতে লাগলো। এই অবস্থায় চাঁদের আলোয় ঘন জঙ্গলের মধ্যে ব্যাকে গাড়ি চালানো অনুপবাবুর পক্ষেই সম্ভব। আমরা মানিকদার পিছনে আস্তে আস্তে এগোচ্ছি। মানিকদার হাতে রাইফেল আর প্যান্টের পকেটে ওর রিভলভার আছে জানি। নীলমোহনবাবুর কাঁধে ব্যাগ আর হাতে ওনার গুপ্তি লাঠিও আছে। খোলা তলোয়ারের মতো হাতে ধরে উনি এগোচ্ছেন। পেছনে আমি। ঝিঁঝি ডাকছে। কোনো জায়গায় কানে তালা লাগার মতো ঝিঁঝির ডাক, আবার কোথাও বেশ কম। কি একটা প্রাণী খড়খড় আওয়াজ করে আমার পেছনে প্রায় পা ঘেঁষে বেরিয়ে গেল। আরও খানিকক্ষণ হাঁটার পর একটু খোলা জায়গা এলো। একটা আশ শেওড়া গাছের নিচে মানিকদা ঘাপটি মেরে বসলো ও আমাদের ইশারায় বসতে বলল। আমাদের সামনে একটা জংলি ফুলের ঝোপ, তারপর সরু রাস্তা। রাস্তার ওপারে
কিছু বড় গাছ, কী গাছ সেটা অন্ধকারে বোঝা যাচ্ছে না। মানিকদা ফিসফিস করে বলল, ওই গাছের ওপারে গোল্ডেন ফ্লেভার চা বাগান, এতক্ষণে বুঝলাম। আমরা তুষারবাবুর মৃতদেহ পাওয়ার জায়গাটায় নজর রাখছি। আমরা চা বাগানের ভেতর দিয়ে না এসে বেশ ঘুরে জঙ্গলের মধ্যে দিয়ে এলাম, কিন্তু নজর রাখছি কেন? কি ঘটতে চলেছে? রাতের জঙ্গলে যে কত রকমের আওয়াজ, তা জঙ্গলে রাতে না এলে বোঝাই যাবে না। সব আওয়াজই হঠাৎ আরম্ভ হয়, আবার হঠাৎ করে থেমে যায়। কোথাও একটা গাছের ডাল ভাঙল, একটা কোনো জন্তুর ফোঁস আওয়াজ পেলাম। কি একটা পাখি কটকট করে ডেকে উঠেই আবার থেমে গেল। প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা নিশ্চল মূর্তির মতো বসে আছি। চাঁদ আরও অনেকটা ওপরে উঠেছে, কিন্তু চা বাগানের দিকে, তাই আমরা খানিকটা অন্ধকার পাচ্ছি ঘাপটি মেরে থাকার মতো। দূরে কোথাও একটা গাড়ির আওয়াজ হলো। আওয়াজটা এগিয়ে আসছে, কোনো আলো চোখে পড়ল না, কিন্তু একটা গাড়ি এগিয়ে আসছে যে রাস্তায়, আমরা চোখ রেখেছি সেই রাস্তাতেই। মানিকদার শরীর টান টান, হাতে রাইফেল তাক করা। গাড়িটা থেমেছে কাছেই, কিন্তু নজরে এলো না। মিনিট 2 আরও কাটল। একটা হালকা গন্ধ এলো নাকে, চিড়িয়াখানায় খাঁচার সামনে পাওয়া যায়। এবার রাস্তায় যে অংশটুকু দেখা যাচ্ছে, সেখানে এলো একটা চিতাবাঘ, প্রায় 5 ফুটের মতো দৈর্ঘ্যের। সামান্য এগিয়ে চিতাটা আবার পিছনে তাকালো, যেদিকে গাড়ি থামার আওয়াজ হয়েছিল। তারপর বেশ কয়েকটা ঘটনা প্রায় একসাথেই ঘটে গেল। মানিকদার রাইফেল গজরে উঠল। চিতাটার ঠিক কোন জায়গায় বুলেটটা লাগলো বোঝা গেল না, কিন্তু চিতার মাথার দিকটা যেন অদৃশ্য কিছুর আঘাতে সজোরে ধাক্কা খেয়ে পাশের বড় গাছগুলোর দিকে ছিটকে গেল আর টেনে নিয়ে গেল বাকি শরীরটা। পর মুহূর্তেই আমাদের ডান পাশ থেকে, মানে যেদিক থেকে আমরা এসেছিলাম ঠিক সেই দিক থেকে আরও একটা রাইফেলের আওয়াজ গজরে উঠল। আর পড়ে থাকা চিতাটার গোটা শরীরটাই ঝাঁকুনি খেয়ে স্থির হয়ে গেল। গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ হলো, বন্দুকের আওয়াজ, তবে মানিকদার নয়। বোমা ফাটার মতো টায়ার ফাটলো, বেঁচে উঠল হুইসেল। আরো অনেক পায়ের আওয়াজ চারিদিকে, এদিক ওদিকে জোরালো টর্চের আলো ফেলা হচ্ছে। আমরা এবার খোলা জায়গায় এসে দাঁড়ালাম। মানিকদা পড়ে থাকা চিতাটার কাছে এসে দাঁড়িয়ে বলল, আপনার চিতাটা না মেরে আপনার ছালটা ছাড়িয়ে নিতে পারলে সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু কি আর করা যাবে। হে মিস্টার মিত্তর, এক মাঘে শীত যায় না। হ্যাঁ, আমিও সুযোগ পেলে আপনাকে দেখে নিব। মাখনলাল তিওয়ারির কানের কাছে সার্ভিস রিভলভার ধরে দাঁড়িয়ে আছেন ওসি কনকবাবু। আরও একজন হাবিলদার হাতে হাত করা পড়াচ্ছে। বুঝলাম টায়ার ফাটিয়েছেন কনকবাবুই। অন্ধকারে একটা ঝোপ ঘেঁষে কালো রঙের ম্যাটাডোর গাড়ি দাঁড়িয়ে আছে, একদিকে কাত হয়ে, কারণ একটা টায়ার কনকবাবুর রিভলভারের গুলিতে ফেঁসে গেছে। পিছনে লোহার খাঁচার দরজা খোলা। মহেশ হালদার এসে দাঁড়িয়েছেন মানিকদার পাশে। উনি বললেন, ইয়ং চিতা, মেল। তারপর হেসে বললেন, আপনারটা কানের পাশে লেগেছে আর আমারটা ব্যাক বোনে, কিন্তু দুর্দান্ত টিপ মশাই আপনার। মানিকদা রাইফেলটা মহেশবাবুকে ফেরত দিয়ে বলল, প্রতাপের কি খবর? মহেশবাবু ম্যাটাডোরের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তবে হেভিলি ড্রাগড। ম্যাটাডোর গাড়িটার দিকে 2 কদম এগিয়ে গিয়ে টর্চ জ্বালিয়ে বুঝলাম পিছনে শুধু চিতা নিয়ে আসা লোহার খাঁচাই নয়, তার পাশে কালো কম্বল জড়ানো একজনের দেহ, প্রতাপ গুরুং। পরের দিন সকাল 10টা। আমরা সকলে বসে আছি নেওড়া জঙ্গল ক্যাম্পের বাংলোর লনে। আছেন অনির্বাণবাবু, অনিকেত, অনিমা দেবী ও তনুকা সরখেল, মহেশ হালদার, কনক ভট্টাচার্য, আমি, নীলমোহনবাবু ও মানিকদা। মানিকদার কাছে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে কনকবাবু চার্জশিট তৈরি করবেন। প্রতাপ গুরুং এখন অনেকটাই ভালো আছে, কিন্তু ডাক্তার বলেছে আরও একবেলা বিশ্রাম নিতে।
মানিকদা কফির কাপে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলো। এই কেসের বিশেষত্ব হল এর নৃশংসতা। মাখনলালের মাদক চোরাচালানের জন্য সরখেলবাবুর চা বাগানটা প্রয়োজন ছিল, নইলে গাড়ি বড় রাস্তা দিয়ে যেতে হয় এবং পথে চেকপোস্ট পড়ে। কিন্তু এমনিতে সরখেলরা যে চা ব্যবসা বেচে দিয়ে চলে যাবেন না সেটা আন্দাজ করেছিলেন, তাই কখনোই সরাসরি প্রস্তাব দেননি, যাতে সন্দেহ কখনোই তিওয়ারির ওপর না পড়ে। হুমকি চিঠি দিয়ে যে কার্যোদ্ধার হবে না সেটা তিওয়ারিও জানত, তাই অসাধু ম্যানেজার তুষার দত্তকে হাত করল। কিন্তু তুষারবাবুর টাকার খাই বেশি, বোধহয় তিওয়ারিকে ব্ল্যাকমেলের আভাস দিয়েছিল, তাই তিওয়ারির গুন্ডারা তুষারবাবুকে মাদক প্রয়োগে বেহুশ করে, চা বাগানের কাছাকাছি স্পটে এনে চিতা দিয়ে খুন করায়, আর প্রতাপ গুরুংকে সম্ভবত লোক দিয়ে জোর করে কিডন্যাপ করেছিল। উদ্দেশ্য সেই এক, ওয়ান মার্ডার, অ্যানাদার অ্যাটেম্প্ট টু মার্ডার। বাট মানে কিন্তু হাউ? বলছি নীলমোহনবাবু, সেটাই নৃশংস ব্যাপার। চিতাটা মাখনলালের খানিক পোষা, সম্ভবত এখানের বা ভুটানের জঙ্গলের কোনো প্রচারের কাছ থেকে কিনেছিল। ট্রেনিং দেওয়া হয়েছিল কোনো অচেনা মানুষকে আক্রমণ করার। জঙ্গলের মৃত্যু, বিশেষ করে যদি চিতার হামলার স্পষ্ট প্রমাণ থাকে, চট করে পোস্টমর্টেম হবে না। আর এই রকম কয়েকটা হামলা করাতে পারলেই চা বাগানের শ্রমিকদের মধ্যে ভয় ছড়িয়ে পড়বে। শ্রমিকরা কাজ বন্ধ করলে, ব্যবসার ক্ষতি হলে, তখন লোক মারফত মাখনলালের ওই এস্টেট কিনে নেওয়ার প্রস্তাব পাঠাতেন বলেই আমার বিশ্বাস। জঙ্গলে বেআইনি গাছ কাটার ব্যাপারেও চিতাটা কাজে লাগত। গাছ কাটার দিন দুয়েক আগে চিতাকে সেই জায়গায় রাতে ঘোরাফেরা করালেই হলো। জ্বালানি কুড়োতে যাওয়া আদিবাসীরা কাছে ঘেঁষবেই না চিতার পায়ের ছাপ দেখে, তাই তো হালদারবাবু? মহেশবাবু পাইপে তামাক ভরতে ভরতে বললেন, হ্যাঁ মিস্টার মিত্তির, চোরাচালানের অনেক খবর তো আমার গার্ডরা আদিবাসী মারফতই পায়। কিন্তু মুশকিল একটাই, চিতা ও অচেতন মানুষকে গাড়িতে করে বয়ে আনতে হবে নির্দিষ্ট স্পটে, তারপর চিতা আক্রমণ করবে মাদক প্রয়োগে অচেতন মানুষকে। চিতার লক্ষ্য এমনিতেও গলার নালি, ওটা লক্ষ্য করেই লাফটা মারি। এক্স্যাক্টলি, তাই খুব তাড়াতাড়ি মার্ডার এক্সিকিউটেড হয়। চিতা ও গাড়ির যে একটা যোগ আছে সেটা আমি এই ক্যাম্পের ওয়াচ টাওয়ারে রাতে উঠে টের পাই। বাকিটা বোঝার সুযোগ তো মাখনলাল নিজেই করে দিল আমায় চমকাতে এসে। মাখনলাল আর ওর সাঙ্গপাঙ্গ যারা ধরা পড়লো ওদেরকে একটু চাপ দিন কনকবাবু, ডেরার হদিশ পেয়ে যাবেন বলেই আমার বিশ্বাস। মহেশ হালদার পাইপের ধোঁয়া ছেড়ে কনকবাবুর দিকে তাকিয়ে হেসে বললেন, বল আবার আপনার কোর্টে। আমার কেস ক্লোজড, ওয়াইল্ড অ্যানিমাল থেকে ওয়াইল্ড হিউম্যান, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। কেস শাহজাহান মশাই, মাখনলাল তো হট ক্যাচ, আপনার প্রমোশন হলো বলে। সে আর বলতে। আমরা লাঞ্চ সেরে নেওড়া নদীর ধারে বসেছি। দূরে বেশ কিছু সরাল বসে আছে, রোদ বেশ নরম, বাতাসেও ঠান্ডার আমেজ। মানিকদার বেশ কিছু প্রাপ্তি হলো আজ। অনির্বাণবাবু পারিশ্রমিকের চেক দিলেন। মহেশ হালদারের ইচ্ছে ছিল মারা যাওয়া চিতার ছালটা গিফট করবেন মানিকদাকে, কিন্তু বন্য প্রাণী সংরক্ষণ আইনে সেটা আটকায়। তাই মৃত চিতার একটা পেল্লায় বাঁধানো ছবি মানিকদার হাতে তুলে দিয়ে বললেন, গোয়েন্দা প্রসাদ চন্দ্র মিত্তিরকে তো সবাই চেনে, কিন্তু শিকারী প্রসাদ চন্দ্র মিত্তির আর রেঞ্জার মহেশ হালদারের একটা কম্বাইন্ড অ্যাডভেঞ্চারের মেমেন্টো আপনার বাড়ির দেওয়ালে শোভা পাক। আজ রাতে ডিনারের নিমন্ত্রণ অনির্বাণবাবুর বাড়িতে। মানিকদা বলল, কাল সকালে আমরা জঙ্গল সাফারি করব, মনে আছে তো নীলমোহনবাবু? হ্যাঁ, নাইট সাফারি যা হলো মশাই, ডে সাফারি তো তার কাছে নস্যি। তবে শুধু একটাই আক্ষেপ আমার মার্ভেলাস অস্ত্রটা কোনো কাজেই লাগলো না। অস্ত্র যে সবসময় আঘাত করতেই কাজ দেয় তা নয় নীলমোহনবাবু, প্রয়োজনে আঘাত করতে পারবেন এই ভরসাটাও বা কম কি? নীলমোহনবাবু হেসে বললেন, সেটা অবশ্য ঠিক। আমার পরের গল্প এই ডুয়ার্সেই ফেলবো ঠিক করেছি। নামটা আন্দাজ করুন তো। মানিকদা হাত জোর করে বলল, রক্ষে করুন মশাই, আমার ব্রেনে মশলা কম, ও আমার কমও নয়। নীলমোহনবাবু তড়াক করে উঠে পড়ে
বেশ নাটকীয় ভঙ্গিতে দুই দিকে দুই হাত ছড়িয়ে বললেন, ডেঞ্জারাস ডুয়ার্স। মানিকদা ও আমি প্রায় একসাথেই বলে উঠলাম, মোক্ষম। মোক্ষম। শুনছিলেন লেখক ইভান গুপ্তার লেখা ডুয়ার্সের চিতা রহস্য। মানিকদার ভূমিকায় স্পন্দন, গল্প পাঠে এবং অপুর ভূমিকায় অঙ্কিত, নীলমোহনবাবুর ভূমিকায় শুভময়, অনির্বাণ সরখেল ও মাখনলাল তিওয়ারির ভূমিকায় সম্বুদ্ধ, অনিকেত সরখেলের ভূমিকায় দিব্যেন্দু, অনিমা দেবীর ভূমিকায় সৌমশ্রী, তনুকা সরখেলের ভূমিকায় আকাঙ্ক্ষা, মহেশ হালদারের ভূমিকায় প্রীতম, কনক ভট্টাচার্য এবং অনুপ ড্রাইভারের ভূমিকায় সম্রাট, প্রতাপ গুরুংয়ের ভূমিকায় মায়াঙ্ক। সাউন্ড এডিটিং, এসএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা ও পরিচালনায় অঙ্কিত, মিক্স অ্যান্ড মাস্টারিং ও মোশন গ্রাফিক্স দেবদত্ত, পোস্টার ও পাবলিসিটি দীপ জিএফএক্স, সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত, গল্পস্বল্প থিম সানি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটসের জন্য। আরও আপডেটস পেতে ও আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে ইনবক্স করতে পারেন। গল্পস্বল্পর পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র দিস এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।